আমি এবং আমার সহকর্মী মাননীয়া মন্ত্রী বীরবাহা হাসদা আমরা দুজন আপনাদের সামনে একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ করতে এসেছি, যা আমাদের নিশ্চিতভাবে মা হিসেবে বুক কাঁপিয়ে দিয়েছে। উত্তর দিনাজপুরের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনা গাছ অঞ্চলে 4টি শিশু 5 বছর থেকে 12 বছর বয়স, তারা একটি জায়গায় গিয়েছিল। জায়গাটা কি না, সেখানে বিএসএফ ড্রেন সম্প্রসারণের জন্য কাজ করছিল। ড্রেন খোঁড়া ছিল, সম্প্রসারণ হবে। এই 4টি বাচ্চা সেখানে গেছিল। এবারে এই 4টি বাচ্চা দেখতে গিয়ে পড়ে গেছে, ড্রেনের ভেতর পড়ে গেছে। সবচেয়ে আশ্চর্য কাণ্ড হলো 4টে বাচ্চা পড়ে গেল, কিন্তু বিএসএফের কেউ দেখতে পেল না। বিএসএফের কেউ দেখতে তো পেলই না, জেসিবি নিয়ে তাদের ওপরে মাটি ফেলতে শুরু করলো। অর্থাৎ ড্রেন সেটার সম্প্রসারণ করতে হবে বিএসএফের, কিন্তু বাচ্চাদের তারা দেখতেও পেল না, তাদের জীবন নিয়ে তাদের চিন্তা নেই। তারপর সেই 4টি বাচ্চাকে উদ্ধার করা হলো, তাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে পাঠানো হলো এবং তারা হসপিটাল থেকে তাদের মৃত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ 5টি শিশুকে আমরা হারালাম। নাম হলো গুলাম মুস্তাফা 5 বছর বয়স, ইউসুফ আলী 6 বছর বয়স, মোহাম্মদ ইসলাম 5 বছর বয়স আর তালেব আলী 12 বছর বয়স। এই 4টি বাচ্চাকে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে পড়তে হলো, কারণ বিএসএফ এর লোকেরা দেখতে পেল না। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর আর বাংলাদেশের বর্ডারের জায়গা, যেখানে বাচ্চারা হয়তো খেলতে খেলতে ওখানে যে হাজির হয়েছিল, দেখবার চেষ্টা করছিল কি হয়েছে, পড়ে গেছে। কিন্তু বিএসএফ এর যারা কাজ করছিল তারা দেখতে পেল না যে 4টে বাচ্চা পড়ে গেল। এটা আমরা অনুরোধ করছি এবং আমরা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালি, অসুবিধা নেই, তিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যের, তিনি ইচ্ছা করলে যেখানেই যেতে পারেন, কারণ এই রাজ্যটা বাংলা এবং বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর যাওয়া টাওয়া আটকান না, তিনি মাননীয় রাজ্যপাল গেছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই এবং বিনয়ের সঙ্গে বলতে চাই যে একবার কিন্তু এই উত্তর দিনাজপুরের চেতনা গাছ এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্যপালকে, কিভাবে বিএসএফ 4টে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো। এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত। আমরা সেই আবেদন রাখতে চাই এবং আগামীকাল আমাদের এই ঘটনাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে। রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, তার কাছেও আমাদের এই আবেদন থাকবে আগামীকাল, সেটা আমরা করব আমাদের দলের পক্ষ থেকে। সেটা আমরা করব, দেখি, আপনি দেখবেন কি করব, সেটা তো দেখবেন। আর তাছাড়া যেটা আর একটি কথা আপনাদের কাছে আমরা বলতে চাই, সেটা হলো যে আজকে আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সম্মানীয় মন্ত্রী, তিনি সন্দেশখালি নিয়ে মুখ খুলেছেন। সন্দেশখালি নিয়ে খুব ছোট্ট একটা প্রেস কনফারেন্স করেছেন, খুব কম সময়, কিন্তু বোধহয় বাংলাটা জানা আছে বলে প্রেস কনফারেন্সটা তিনি করেছেন, কারণ এটাই মনে হয় তার প্রেস কনফারেন্সের বিষয়বস্তুগুলো দেখে। প্রথমেই বলতে চাই, কি করতে চান? আবার একটা দাঙ্গা লাগাতে চান নাকি বাংলায়? বাংলার মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা ধর্মের নিরিখে, সেটাই কি আপনার কাছে সবচেয়ে বড় বিষয় এবং সেটাই কি কাম্য? সেটাই আপনি করতে চান? হঠাৎ এক শ্রেণীর মানুষকে, এক ধর্মের
ধর্মীয় অবলম্বন করা এক শ্রেণীর মানুষকে, এক ধরনের ধর্ম যারা অবলম্বন করে তাদের দিকে আঙুল তুলে অন্য একটি ধর্মর মানুষকে তারা অন্যায়ভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এই যে কথাগুলো বলছেন তার মানে কি? বিভাজন তৈরি করা। মানে এক ধর্মের লোক একই তার ধর্মের মহিলাদের যা কিছু নির্যাতন করতে পারে, মানে অন্য ধর্মের মধ্যে ধর্ম হলে তাহলে তখন তিনি একটা ধর্মীয় মেরুকরণ করবেন। এটা একটা পলিটিক্যাল চশমা পড়ে আছেন, রাজনৈতিক চশমা পড়ে আছেন মনে হচ্ছে স্মৃতি ইরানি। এবং আমাদের যখন দেখছি আমরা যে এনসিআরবি রিপোর্ট বলছে একদম সারা ভারতবর্ষে মহিলাদের প্রতি এই নির্যাতন বেড়ে গেছে, সেখানে হঠাৎ তাই নিয়ে কোনো আলোচনা নেই। কোথাও কোনো জায়গায় দেখলাম না বাংলার সন্দেশখালি নিয়ে বলছেন। সন্দেশখালি তো নিশ্চিতভাবে যা যা পদক্ষেপ নেওয়া, এইগুলো যাদের যাদের অ্যারেস্ট করার দরকার সেই অ্যারেস্টগুলো হচ্ছে, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই মণিপুর থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে দিল্লি, একটার পর একটা যে মহিলা নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে সেদিকে বুঝি চোখ যায় না। আমরা বলতে চাই মণিপুরের ঘটনা এবং তার বিস্তারিত কথা আমার সহকর্মী এখানে রয়েছেন, মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা, তিনি বলবেন। কিন্তু আমরা জিজ্ঞাসা করছি বিলকিস বানো ভুলে গেলেন, সেটা নিয়ে বলবার কিচ্ছু নেই। গলায় মালা পরালেন, টিকা পরালেন, বার করলেন, কই স্মৃতি ইরানি আপনি মাননীয় মন্ত্রী কই বললেন না তো যে তাদের আবার খুঁজে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, কিন্তু তাদের খুঁজে নাকি পাওয়া যাচ্ছে না, সে সম্পর্কে কিছু বললেন না কেন? বিলকিস বানো বলে তাই এটা বলার দরকার হয়নি বুঝি? আর আমরা জিজ্ঞাসা করতে চাই যে হাথরাসে যে মেয়েটিকে একেবারে পুড়িয়ে দেওয়া হলো, সেটাও বুঝি মনে হলো না যে এটা সম্পর্কে কিছু বলার দরকার আছে? আচ্ছা, কিছুদিন আগে একটা সর্ষে খেতে সেখানে একটা 7 বছরের বাচ্চা একটা মেয়ের তার দেহ পাওয়া গিয়েছিল। সে জায়গাটা হচ্ছে ইটা ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশের। সেখানের কথা বলতে ইচ্ছে করলো না বুঝি। গত নভেম্বর মাসে 19 বছরের একটি মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তাকে ধর্ষণের শিকার করা হয়েছিল। শুধুমাত্র সে সেই কেসটা উইথড্র করতে চায়নি বলে তাকে মরে যেতে হলো, মৃত্যু বরণ করতে হলো। কই তার কথা একবারও মাননীয় মন্ত্রী স্মৃতি ইরানির স্মৃতিতে এলো না তো? আমরা সেটাও জিজ্ঞাসা করতে চাই তাকে, অনুনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি। এবং সেইটাও কিন্তু উত্তরপ্রদেশের ঘটনা এবং জেলার নাম হচ্ছে কৌশাম্বী জেলা। আচ্ছা, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী তো উত্তরপ্রদেশেরই প্রতিনিধি, তাহলে উত্তরপ্রদেশের প্রতিনিধি হবার পরেও তিনি তো একটা বাক্য সেই বিষয়ে খরচ করেন না। আচ্ছা, অক্টোবর মাসের দিকে চলুন, নভেম্বরের আগে অক্টোবর মাসে আমেথিতে একটি মহিলাকে বিষ পান করতে হয়েছিল। কেন? তার কারণ তাকে ধর্ষিতা হতে হয়েছিল তাই। তো এগুলো মোটেই একেবারেই চোখে পড়ছে না। শুধুমাত্র এই যে মৌন ব্রত, অন্য বিষয়গুলো নিয়ে সেই মৌন ব্রত ভঙ্গ হয় যখন বাংলায় আসেন, তখন বাংলার কথা বলেন। আমরা একটাও নির্যাতন মহিলাদের ওপর হোক আমরা সমর্থন করি না, দৃঢ়ভাবে প্রতিবাদ করি। যারা করেছেন তাদের নিশ্চিতভাবে শাস্তি পাওয়ার যোগ্য, যারা তাদের শাস্তি পেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে বাকিগুলোও তো দেখতে হবে, নাকি বাকিগুলো দেখতে হবে না? বাকিগুলো বাদ, সারা ভারতবর্ষে ডাবল ইঞ্জিনের সরকার, কোথায় কোথায় কি হচ্ছে সেটা বাদ, শুধুমাত্র বাংলার দিকে চোখ। মাননীয় মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বারবার তার জায়গায় এসে কি করতে পারেন এবং এই ধর্মের ধ্বজা উড়িয়ে ভাগ করা হচ্ছে। এই ধর্ষণের কোনো ভাগ হয় না, মহিলা নির্যাতনের কোনো ভাগ হয় না, প্রসবের রক্তের ভাগ হয় না,
প্রসবের যন্ত্রণার ভাগ হয় না। যে ভাগ করতে চাইছেন ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে, তাকে আমরা ধিক্কার জানাই। সার্বিকভাবে যেখানেই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি এবং করছি। সন্দেশখালিতেও যদি হয়ে থাকে, প্রমাণিত হয় যারা করেছেন তাদের নিশ্চিতভাবে শাস্তি, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, আমরাও বলছি। এবং সাথে সাথে আমি মণিপুর উল্লেখ করেছি, সেখানে আদিবাসী মেয়েরা কিভাবে নির্যাতিতা হয়েছে। আমি আমার সহকর্মী মাননীয় মন্ত্রীকে বলছি সে বিষয়ে আপনাদের কাছে বলতে। আমি চন্দ্রিমা দিকে প্রথমেই নমস্কার জানাই। উনি বিস্তারিত বলেছেন। আমিও আজকে একটা জিনিস লক্ষ্য করছিলাম, স্মৃতি ইরানিজি আমাদের মিনিস্টার, ওনার মুখ থেকে যে কথাগুলো শুনছিলাম, উনি অনেক রকম কথা বলেছেন। সেখানে একটা কথা বারবার উনি বলছিলেন কি রাজনীতি কো ছোড় দিজিয়ে মানবতাকে বাদ কিজিয়ে। তো আমি ওনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে অবশ্যই সন্দেশখালিতে দিদি যেটা বললেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যেটা বলছেন, যদি সন্দেশখালিতে কিছু হয়ে থাকে, দোষী প্রমাণিত হয়, অবশ্যই তাদের সাজা হবে। কারণ আমরা কোনোভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করি না। আমরা চাই আমরা যেভাবে বাংলার মেয়েরা সুরক্ষিত আছি সেভাবে প্রত্যেকটা মেয়ে যাতে সুরক্ষিত থাকে, আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা আমরা করব। কিন্তু স্মৃতি ইরানিজি, আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, উনি বারবার দিল্লিতে প্রেস কনফারেন্স করতে করতে বলছেন যে সন্দেশখালিতে হিন্দু মহিলা। আজকে ওনার মুখ খুলেছে কারণ হিন্দু মহিলাদের সাথে হচ্ছে বলে। আমি প্রশ্ন করতে চাই তাকে, মণিপুরে যখন আদিবাসী মহিলাকে লগ্ন করে হাঁটানো হলো, ধর্ষিতা হতে হলো, এখনো মণিপুর জ্বলছে যেখানে বেশিরভাগ আদিবাসী সম্প্রদায়ের মানুষ জ্বলছেন, তখন স্মৃতি ইরানিজি কোথায় ঘুমিয়ে থাকেন? শুধু হিন্দু মুসলিম সাঁওতাল আদিবাসী এই ভাগ যে ওনারা করছেন, যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তার বিরোধিতা আমরা করছি, বাংলার মানুষ বিরোধিতা করবে। আমি বারবার ওনার কাছে প্রশ্ন করতে চাই, কোথায় থাকেন যখন আমাদের দিদি যেটা বললেন যে বিলকিস বানু, কেন ওনার সময় মুখ খোলা গেল না? কারণ উনি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে। এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা বারবার করা হচ্ছে, আমরা ধিক্কার জানাই। আমি মহিলা হিসেবে ধিক্কার জানাই। কারণ যে কোনো মহিলার ওপর যখন অত্যাচার হয় তখন তার কোনো জাত থাকে না, সে একমাত্র শুধু মহিলা হয়। এবং বারবার আমি যেটা দেখলাম আজকে, উনি একবারও কিন্তু বলছেন না যে মহিলারা ধর্ষিতা হচ্ছে, মহিলাদের পাশে দাঁড়ানো উচিত। উনিও তো নিজে মহিলা, উনি কেন মণিপুরের মেয়েদের পাশে দাঁড়ালেন না? এখনো কেন চুপ হয়ে বসে আছেন? দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, তখনও চুপ হয়ে বসে আছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে ওনার দলের নেতারা যেভাবে আক্রমণ করে, বারবার মহিলা মুখ্যমন্ত্রীকে লাঞ্ছিত হতে হয় কথার মাধ্যমে, তখন কেন উনি চুপ বসে থাকেন? যখন আমাকে বীরবাহা হাঁসদাকে জুতোর তলায়, একজন মহিলা জনপ্রতিনিধিকে জুতোর তলায় রাখার কথা বলা হলো, ওনার একজন নেতা বলছেন, তখনও কিন্তু উনি চুপ করে বসে আছেন। এই যে ধর্মের ভাগাভাগির যে চেষ্টা চলছে, তীব্র বিরোধিতা আমরা করতে চাই। এবং আমরা মাঠে নেমে আগামী দিন এই বাংলার মহিলারা কিন্তু আবার চিৎকার করে উঠব যে আমাদের মহিলাদেরকে জাতের নিরিখে ভাগ করার চেষ্টা করবেন না। আমরা শান্তিতে বসবাস করছি, শান্তিতে বসবাস করতে চাই। যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই তদন্ত হচ্ছে, তদন্ত মারফতে অবশ্যই তারা শাস্তি পাবে। কিন্তু এই যে বারবার দিল্লিতে বসে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা, এই চেষ্টাটাকে আমরা ব্যর্থ করতে চাই। এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে আমাদেরকে মহিলারা আমরা মাথা উঁচু করে বসবাস করতে পারছি, আপনারা যারা এখানে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা নিজেরা বলুন তো, 11-র আগে মহিলাদের অবস্থা কি ছিল, 11-র পরে মহিলাদের এখন কি অবস্থা আছে? আমরা রাত 2টোর সময় জঙ্গলমহলে আরামসে ঘুরে বেড়াতে পারি এবং আজকে আমরা পাহাড়ে ঘুরে বেড়াতে পারি, আমরা প্রত্যেকটা জায়গায় নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারি। কই তখন স্মৃতিজি কিছু বলতে চান না কেন? এখনো মণিপুর জ্বলছে, কেন বলছেন না? কেন
কারণ সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেখানে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তো এই ধর্মের ভাগাভাগিটাকে শেষ করে রাজনীতিটাকে ছাড়ুন। আপনি মুখে একটা কথা বলছেন যে রাজনীতিটাকে ছেড়ে মানবতার কথা বলা হোক। আসুন না মানবতার কথা, আমরা আপনার সাথে এগিয়ে যাব। যদি সত্যি রাজনীতিটাকে ছেড়ে মহিলাদের পাশে দাঁড়াতে চান, সামনে এসে কথা বলুন এবং মানবতার দৃষ্টি দিয়ে আপনি দেখুন, রাজনীতিটাকে ছেড়ে আসুন। আমি এই প্রস্তাবটা আপনার কাছে করতে চাইছি। গুরুত্বপূর্ণ ইস্যু যে কেন্দ্রের বকেয়া নিয়ে বাংলার যে বকেয়া তা ছাড়বার জন্য কেন্দ্রকে চিঠি দিলেন রাহুল গান্ধী, যেটা আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন। সে রাহুল গান্ধী কি চিঠি দিয়েছেন সেটা রাহুল গান্ধী বলবেন। বকেয়া দেওয়া তো কেন্দ্রের আইনত তার কর্তব্য হচ্ছে বকেয়া দেয়া। সেটা অন্য কোনো রাজনৈতিক দল যদি বলে থাকে বলেছে, আমরা আমাদের মতো বলেছি এবং আমাদের মতো করছি, সেটা আপনারা দেখছেন। জেস্চারের কি আছে? সবাই যে কোনো আপনিও বলতে পারেন গিয়ে, তাতে তো অসুবিধে নেই, যে কেউ বলতে পারেন। আপনারা বলেন না প্রেসের মাধ্যমে, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু বলতে পারেন। সিটি ইরানি আজকে বলছেন যে পশ্চিমবঙ্গে কোনো ধরনের আইন শৃঙ্খলা নেই, শেখ শাহজাহানকে কে গার্ড দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না, কি বলবেন? উনি কি বলেছেন তার দ্বারা গোটা ঘটনার বিচার করা যায় না। কে তাকে শেল্টার দিচ্ছে? আচ্ছা, আমরা তাহলে জিজ্ঞেস করছি, এই যে বিলকিস বানুর যারা ধর্ষক, যারা বেরোলেন গুজরাট থেকে, অর্ডার দিয়েছিল বম্বে, তো তারা যে বেরিয়ে গেলেন, তাদের টিকা পড়ালো, তাদের গলায় মালা দিল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের শেল্টার দিচ্ছে কে? সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না। আসলে একটা ওখানে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম মিলে, যার জন্য তাদের নেতৃত্বকে আমরা আমাদের প্রশাসনের মাধ্যমে তাদের অ্যারেস্ট করা হয়েছে এই প্রভোকেশনের জন্য। সুতরাং এসব স্মৃতি ইরানির মুখে মানায় না। আমি একটা করতে চাই আপনার। আচ্ছা, দিল্লির বুকে যারা বসেছিল, যেসব মহিলারা আমাদের ভারতবর্ষকে যারা উজ্জ্বল একটা জায়গায় পৌঁছে দিয়েছিল সোনার মেডেল এনে, সেই সব মহিলাদের ওপর যারা অত্যাচার করলো, তাদেরকে তো আমরা দেখি স্মৃতি ইরানিজির পাশে বসে থাকতে, তখন কোথায় থাকেন তারা? আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনার মাধ্যমে আমি সেই প্রশ্নটা ওনার কাছে করতে চাইছি, যদি উনি উত্তরটা দিতে পারেন আমাদের। এতে আমাদের তো বলার কোনো ব্যাপার নেই। যেটা আইনের প্রক্রিয়ার মতো চলবে, যেটা হবার সেটা হবে। এটা তো অলরেডি বিচারাধীন বিষয়। আমি জানি না, সেটা তো ইডি কোর্টে বলবে। সেটা আমি জানি না, কেন ঢিলে কেন ঢালা, সেটা তারা বলবেন। সুতরাং যেটা এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, আমরা তাই নিয়ে কোনো মন্তব্য করছি না। শেখ শাহজাহানের আইনজীবী রয়েছে, তিনি তার মক্কেলের থেকে কি ইনস্ট্রাকশন পাচ্ছেন তিনি বলবেন, আমরা জানি না সে বিষয়ে। মানে নেই, ব্লকের প্রেসিডেন্ট সেটা একটা অন্য ব্যাপার, আর বিচার প্রক্রিয়া চলা সেটা একটা অন্য ব্যাপার। সুতরাং দুটো একসাথে মিশিয়ে নেবার কোনো জায়গা নেই। আমি তো আবারও বলছি, আপনি তো একবার বললেন ইডির কথা, একবার বলছেন পুলিশের কথা। বিচার প্রক্রিয়া চলছে, আমরা কোনো বিষয় মন্তব্য করছি না। ইডি কি করছে সেটাও বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে দেখা যাবে, পুলিশ প্রশাসন কি করছে সেটাও বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সবাই জানতে পারবেন। আজ বিধানসভায় 6 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, সন্দেশখালী প্রশ্ন করা, কি বলবেন? কি বলবো আবার, যা করেছেন তার জন্য অধ্যক্ষ তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বলে তিনি করেছেন। অধ্যক্ষ তো কাস্টাডি তার কাছে অ্যাসেম্বলির, তিনি কাস্টোডিয়ান।
সুতরাং তিনি দেখেছেন কিভাবে কি করছিল বিজেপির বিধায়করা, তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভাতে আরেকটা জিনিস হয়েছে, আজকে স্মৃতি ইরানিজি যেটা মহিলাদের কথা নিয়ে এত বলছেন, আজকে বিরোধী দলের যেসব এমএলএরা ছিলেন, আমাদের মহিলা যে সিকিউরিটি ছিল তার মুখের সামনে এক কাগজ ছিঁড়ে তার মুখের সামনে ছুঁড়ে মেরেছেন। সেই দিকটাও তো এদের দেখা উচিত। বিরোধী দলনেতা যে ওইখানে প্রেজেন্ট ছিলেন, সেই ব্যাপারে একটু প্রশ্ন তোলা উচিত। আমি এটা উল্লেখও করেছি এবং এটা রেকর্ডও করা আছে নিশ্চিতভাবে, যেহেতু আমি উল্লেখ করেছি এটা, যে এমনভাবে মহিলা সিকিউরিটিরা দাঁড়িয়েছিল আর তাদের মুখের ওপরে গায়ের ওপরে যেভাবে কাগজ ছিঁড়ে দেওয়া হলো, সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তারা ভাবছেন এবং বলবেন। স্মৃতি ইরানি তাঁরও বলার উচিত এই সম্পর্কে। দিদি, এই প্রশ্নটা আরেকবার লাগছে, কিছু মনে করবেন না, যে ইস্যুকে হাতিয়ার করে আপনারা লোকসভা নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন কেন্দ্রের মন্ত্রণা, তাকে সলিডারিটি জানাচ্ছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী, এটার কি কোনো রাজনৈতিক এফেক্ট নেই? আমি তো আবারও বলছি, যতজন তাদের সুস্থ মানসিকতা যদি কারুর থাকে, সংবিধানকে যদি কেউ মান্যতা দেন, তাহলে যেটা লিগালি পাওয়ার কথা সেটা তো বলবেই, মানুষ তো বলবেনই। তাহলে কোনো রাজনৈতিক দল বলেছে, তাতে সেটা বলার যদি তারা মনে করে থাকেন যে বলবেন, তারা বলেছেন, এতে আমাদের কি বলার আছে? সন্দেশখালীতে 144 ধারা জারি, তারপরেও শুভেন্দু অধিকারী আজকে ওখানে যেতে চান, পুলিশ তাকে বাধা দিলে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ওনার জানা উচিত নিশ্চয়ই, বিরোধী দলনেতা, এবং এটা আইনসভা, যে আইন তৈরি হয়, এটা অবশ্য 144 ধারার আইনটা রাজ্য করে না, সেটা কেন্দ্র থেকেই করা, এটা সেন্ট্রাল আইন। তো সেই 144 ধারায় কি আছে কি নেই, কতজন যেতে পারে, সেগুলো তো সব নিশ্চয়ই তার আইনসভার সদস্য হিসেবে জানা উচিত। তিনি যেতে গেছেন, আসলে কিছু একটা করতে হবে তাই করছেন, তাহলে আইনের পথে চলবে। আচ্ছা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের স্টেজ থেকে ঘোষণা বলেছেন যে 5 লক্ষ চাকরি রেডি আছে। এই কথাটিকে নিয়ে বিরোধী দল তারা কটাক্ষ করছে যে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গিমিক করছেন বা ইত্যাদি। দেখুন, বিরোধী দলের কারা যখন চাকরি দেওয়া হবে না, তো বলবেন দিচ্ছে না, চাকরি দিচ্ছ না কেন, এত শূন্য পদ আছে, হচ্ছে না কেন? শূন্য পদ ভরার কথা বলছে, তখন বলছে ভরছো কেন? তুমি তাহলে 5 লক্ষ চাকরি দেবে কেন, কি করে দেবে, কখন দেবে? ইলেকশন দেখে দিচ্ছ। মনে রাখতে হবে, এই ইলেকশনটা রাজ্যের ইলেকশন নয়, কিন্তু এই ইলেকশনটা লোকসভার ইলেকশন। তো অনেক সময় আমি দেখলাম, কারণ এই কথাটা বলছে এই কারণে যে বিধানসভায় অনেকে প্রশ্ন তুলেছেন ইস্তাহার, তো ইস্তাহারের মানেটা কি হয়? এটা কি রাজ্যের নির্বাচন যে ইস্তাহার দিচ্ছে রাজ্য নির্বাচনকে কেন্দ্র করে? তো এইসব কথাগুলো অবান্তর। 5 লক্ষ চাকরি দেবেন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মঞ্চ থেকে, সেটা তো ইতিমধ্যেই বাজেটের যে বক্তৃতা যেটা রয়েছে তার মধ্যেই তো সেদিন 8ই ফেব্রুয়ারি এটা ঘোষণা করা হয়েছে যে 5 লক্ষ চাকরি হবে। সুতরাং এবং শূন্য পদ পূরণ করার দিকে সরকার তার সমস্ত পদক্ষেপ নেবে, এটা তো বলাই হয়েছে। তো তারপরে যদি কেউ মনে করে কাউকে উস্কাবে, তাহলে উস্কাচ্ছে। হ্যাঁ, ছেলেমেয়েরা না, আইসিডিএসে তো ছেলে থাকে না, আর আশাতেও ছেলে থাকে না। হ্যাঁ, ওখানে ব্রাত্য, ছেলেও ব্রাত্য আশাতে, আর আইসিডিএসেও ব্রাত্য, মেয়েরাই আছে। মেয়েরা এসছিলেন এবং বলেছেন যে ওদের যদি আরও কিছু ভাতা বৃদ্ধি করা যায়, এই কথাগুলো ওরা বলতে এসেছিলেন আমার কাছে। আমি যথাযথ জায়গায় সেগুলো পৌঁছে দেব, সেটা বলেছি। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছি যে এটা সেন্ট্রাল স্কিম। ওরা বলছিলেন যে 75 সালের থেকে এই স্কিম চলছে, তো 75 সাল থেকে যে স্কিমটা চলছে, দুটোই আশা এবং আইসিডিএস দুটোই সেন্ট্রাল স্কিম, এবং যা ভাতাটা তা নির্ধারণ করা হয় সেটা সেন্টার থেকে করে দেয়। 100 টাকা সেন্টার দেয় না, কিন্তু ভাতাটা সারা ভারতবর্ষে কি হবে সেটা তারা ঠিক করে দেয়। সেই তারা ঠিক করে দেওয়ার পরে সেখানে 60-40 রেশিওতে ভাগ হয়, এবং এটা এখানের ক্ষেত্রে তারও ওপরে বহু ক্ষেত্র আছে যেখানে রাজ্য সরকার আলাদাভাবে আরও এক্সট্রা অনারেরিয়াম দেন। তো আমি সেটা বলেছি
যে এটা সেন্টারের বিরুদ্ধেও আওয়াজ তোলার ব্যাপার। আপনারা সেন্টারের বিরুদ্ধে আওয়াজ তুলুন যে ভাতা বাড়ান। কই চলে গেল সব কিছু, বাজেট টাজেট হয়ে গেল, ওই আইসিডিএস কিংবা আশার ভাতা বাড়লো না। তো বাড়লে তো আমাদের অটোমেটিক্যালি 40% আমাদের অঙ্কটা বেড়ে যাবে। আমরা তো আপত্তি জানাইনি তাতে। সন্দেশখালী নিয়ে তো আমরা কদিন ধরেই দেখছি একটা সমস্যার পরিবেশ করে তৈরি হয়ে আছে। রাজ্যপালকে এতদিন ধরে কোনো অ্যাক্টিভিটিস দেখা গেল না। আমরা দুদিন আগেই দেখলাম শুভেন্দু অধিকারী বললেন যে রাজ্যপালকে 24 ঘন্টা টাইম বেঁধে দিলাম পদক্ষেপ নিতে, এবং তারপরেই আজকে আমরা দেখলাম রাজ্যপাল সেখানে চলে গেলেন। কি বলবেন? তুমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমায় করেছো, এবং এটা উচিত করা। কিন্তু আরও আমার উত্তরের থেকেও বেশি আমি আশা করব তুমি গিয়ে এটা মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করবে। তিনি কি একটু ভয় পেয়েছেন? ধর্না টর্না দেবে, 24 ঘন্টার ডেডলাইন, উনি কাকে করে দেবেন না ওনাকে করে দিয়েছে, মনে হয় হয়তো কিঞ্চিত কিছু মনে হয়েছে, তাই যে আবার বিরোধী দলনেতা চলে আসবে, ধর্নায় বসবে। আমি তো কালকেই বলেছি না পরশু কবে একটা, যে ওনার সম্পর্ক মধুর না অম্ল মধুর, অন্য কোনো নেতার সঙ্গে ওনার বেশি মধুর কিনা, সেসবগুলো বিচার করে উনি হয়তো ভেবেছেন যে এবার যেতে হবে সন্দেশখালী, না হলে বোধহয় গন্ডগোল হয়ে যাবে, কিছু উনি গেছেন। অলওয়েজ আমরা তো বলছি, প্রথমেই আমি বলেছি যে সন্দেশখালী গেছেন, উনি যেতেই পারেন, গেছেন, কিন্তু উত্তর দিনাজপুরেও যেতে হবে, এটাই আমরা বলছি।